তোমাদের সবাইকে, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে মূলত আমরা আলোচনা করব ফরাসি বিপ্লব নিয়ে। তো আজকের এই ক্লাসটা শুধু যে এইচএসসির জন্য এরকমটা না, আজকের এই ক্লাসে মূলত আমরা ফরাসি বিপ্লবের একটা সামারি টানব, অর্থাৎ ফরাসি বিপ্লব কিভাবে হইল না হইল, কেন হইল, এই বিষয়গুলো ওভারঅল আমরা একটা পুরো ফরাসি বিপ্লবের যে ঘটনাটা আছে একটা সামারি টেনে দিব, অর্থাৎ পুরো থিমটা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আজকের এই যে পর্বটা, এটা শুধু যে এইচএসসির জন্য থাকবে তা না, আজকের এই পর্বটা যারা আছে যে কেউ যদি ফরাসি বিপ্লব সম্পর্কে ধারণা পেতে চায় বা জানতে চায় তাদের জন্য আজকের এই পর্বটা। আর এইচএসসির জন্য যদি নির্দিষ্ট করে বলতে চাই, তাদের এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে মূলত এই ফরাসি বিপ্লব আছে। আমরা এইচএসসির জন্য আরও ইন ডিটেলস পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে অধ্যায় ধরে প্রতিটা টপিক আলোচনা করব। প্রথম পর্বে মূলত আমরা যে কাজটা করব সেটা হলো ফরাসি বিপ্লবের মূল থিমটা তুলে ধরার চেষ্টা করব। তো তাহলে বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের যে আলোচনার পর্ব ফরাসি বিপ্লব সেটা শুরু করি। তো দেখো, সর্বপ্রথম ফরাসি বিপ্লব এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে যে ফরাসি বিপ্লব জিনিসটা কি, বা ফরাসি বিপ্লবে এটাকে কেন বলা হয়, আর বিপ্লব জিনিসটা কি, আমাদের সর্বপ্রথম এটা ধারণা থাকা লাগবে। দেখো, বিপ্লব হলো সেইটাই যেটা একটা দেশের গণ্ডির মধ্যে বা সীমানার মধ্যে যখন একটা দেশের বিভিন্ন ধরনের অবস্থার বিষয় বা বিভিন্ন ধরনের বিষয়কে কেন্দ্র করে সেই দেশে আন্দোলন হয় বা বিদ্রোহ রূপ প্রকাশ করে, সেটাকেই বিপ্লব বলা হয়ে থাকে। তো এটা ফরাসি বিপ্লব কেন বলা হলো, কারণ এই বিপ্লবটা হয়েছিল ফ্রান্সে, অর্থাৎ ফ্রান্স আমরা জানি, সেই ফ্রান্সে মূলত সেই একটা দেশের ধনী এবং গরিবদের মধ্যে, ধনী এবং নিম্ন শ্রেণী যারা আছে তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়, যার কারণে আমরা দেখতে পাই অবশেষে এই ফরাসি বিপ্লবটা হয়েছিল। যদিও এখানে বুর্জোয়াদের প্রভাবটা অনেকটাই ছিল। তো আমরা সেগুলো ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের আলোচনার মধ্যে। তো আমরা সর্বপ্রথম যেটা জানবো যে ফরাসি বিপ্লব, তাহলে একে ফরাসি বিপ্লব কেন বলা হয়, কারণ এটা ফ্রান্সে হয়েছিল, যার কারণে এটাকে ফরাসি বিপ্লব বলা হয়। এবং এই বিপ্লবের ফলে আমরা দেখি যে ফ্রান্সে মূলত ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কিন্তু উদ্ভব হয়। কোন বিপ্লব? এই যে ফরাসি বিপ্লবের ফলে। ধনতান্ত্রিক কি বিষয়টা? ধনতান্ত্রিক হলো সেটাই যেখানে ব্যক্তি মালিকানাধীন থাকবে, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান থাকবে, ব্যক্তি তার নিজের ইচ্ছা মতো একটা দেশে বিভিন্ন উদ্যোগ নিতে পারবে, বিভিন্ন কাজকর্ম করতে পারবে, এখানে সরকার চাইলেও সহজে হস্তক্ষেপ করতে পারবে না। এরকম যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এই ফরাসি বিপ্লব থেকে আসছিল। এখন এই যে বিপ্লব রয়েছে, এই ফরাসি বিপ্লব সেই সময় ফ্রান্সে মূলত যে রাজবংশ ছিল সেটা হলো বুর্বো রাজবংশ, এবং সেই যে বুর্বো রাজবংশ তাদের যে উপাধি, সেই উপাধি ছিল কি? লুই। যেমন আমরা দেখি ষোড়শ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, এরকম কিন্তু অনেক ছিল লুই, এবং এদের উপাধি ছিল কিন্তু এটা। এবং এই ফ্রান্সে এই বিপ্লব মানে বিপ্লবের মাধ্যমে বা বিপ্লবের মধ্য দিয়ে এই ফরাসি বিপ্লবের ফ্রান্সের মূলত আমাদের পতন হয়েছিল, যেটা আমরা ঘটনার মধ্যে লক্ষ্য করলেই দেখতে পাবো। তো আমরা ঘটনার মধ্যে তাহলে প্রবেশ করি। ফরাসি বিপ্লব, এই যে ফরাসি বিপ্লব, সর্বপ্রথম একটা কথা বলে দিই, এখানে লেখাগুলো দিকে তোমরা দেখতে যায় না, আমার কথাগুলো শোনো, আমি কি কথাগুলো বলতেছি না বলতেছি এগুলো শোনো, ঘটনাটা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা বুঝছো? আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে তোমাদের সামনে ঘটনাটা তুলে ধরবো ফরাসি বিপ্লবের। আমার কথাগুলো শোনো, একবারে পানি হয়ে যাবে তোমার ফরাসি বিপ্লব। তো দেখো, ফরাসি বিপ্লব যে হয়েছিল সেটা হয়েছিল ষোড়শ লুই যে ছিল তার সময়ে মূলত এটা সংগঠিত হয়, যখন রাজা কে ছিল? ষোড়শ লুই। এবং সেই ষোড়শ লুই ছিল সামন্তবাদী বিশ্বাসী। সামন্তবাদ বলতে কীরকম? সামন্তবাদ বলতে যারা ধনী ছিল তাদেরকে ভালো চোখে দেখা, যারা গরিব ছিল তাদেরকে মানে ওই রকম ভালো চোখে না দেখা বা একটু হীনমন্যতা করা বা যেটাই হোক, মানে ধনীদের মতো তাদের সাথে আচরণ ব্যবহার বা তাদেরকে সেই চোখে দেখতো না। এই ষোড়শ লুই সামন্তবাদে কিন্তু বিশ্বাসী ছিলেন। তো সামন্তবাদ এই জিনিসটা জানবা যে সামন্তবাদ মূলত উত্থান হয়েছিল আবার, মানে এটা শুরু হয়েছিল ইতালিতে, কিন্তু পতন হয় কোথায়? এটার পতন হয় ফ্রান্সে। এই যে ষোড়শ লুই ছিল, যেহেতু সে সামন্তবাদে বিশ্বাসী ছিল, তার মানে তখন তার কি করা উচিত? যারা ধনী তাদেরকে ভালো চোখে দেখবে, যারা নিম্ন শ্রেণী তাদেরকে ওইরকম খুব একটা ভালো চোখে দেখবে না। তো সে তাই সেই কাজটাই করলো। সে যারা বুর্জোয়া শ্রেণী বা যারা যাজক অভিজাত ছিল তাদেরকে খুব ভালো চোখে দেখলো, তাদের উপর করটাও কম চাপাই দিল।
কিন্তু যারা নিম্ন শ্রেণী ছিল বা শ্রমিক শ্রেণী ছিল তাদের উপর করটা অনেক বেশি করে দেয়। বুঝতে পারছো? সে সময় যখন ষোড়শী ছিল তখন সমাজের মধ্যে দুই প্রকৃতির মূলত মানুষ ছিল। দুই প্রকৃতির মানুষ বলতে কীরকম, একটা হলো উঁচু শ্রেণী আর একটা হলো নিম্ন শ্রেণী। উঁচু শ্রেণীর মধ্যে যারা ছিল সেটা হলো বুর্জোয়ারা উঁচু শ্রেণী যদিও ধরা হয়, কিন্তু তাদেরকে কিন্তু উঁচু শ্রেণী কিন্তু খুব একটা গণ্য করা হয়তো না। উঁচু শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি ধরা হয়তো যাজক এবং অভিজাত। এই উঁচু শ্রেণীর মধ্যে যাজক এবং অভিজাত। যাজক কারা? যাজক হইল, তখন যদি তোমাকে বলে এই প্রশ্নটা যে ফরাসি বিপ্লবের সময় সামাজিক শ্রেণীবিন্যাস কয়টা ভাগে ছিল, সেটা হলো 3টা। কি বলবা? 3টা বলবা। কি কি? যাজক, অভিজাত এবং নিম্ন শ্রেণী। বুঝতে পারছো? আমি এটা জাস্ট বোঝার জন্য এখানে দিছি যে সে সময় 2টা অবস্থা দেখা যায়, তার মধ্যে একটা উঁচু একটা হলো নিচু। উঁচুর মধ্যে 2টা আমরা দেখি, একটা হলো যাজক আর একটা হলো অভিজাত। যাজক কারা? যাজক হলো যারা ধর্মীয় উপাসনা বিভিন্ন কাজ ছিল, শিক্ষা কাজের সাথে নিয়োজিত ছিল, বিভিন্ন আদমশুমারি হিসাবগুলো করত, এইরকম যে ব্যক্তিগুলো ছিল এরা ছিল হলো সব যাজক। তারপর ছিল অভিজাত শ্রেণী, যারাও সমাজে ভালো উন্নত অবস্থা ছিল, তারাই মূলত সমাজটাকে নিয়ন্ত্রণ করতো, দেখাশোনা করতো। এরপর ছিল আরেকটা হলো নিম্ন শ্রেণী বা শ্রমিক শ্রেণী। কিন্তু যারা বুর্জোয়া ছিল তাদেরকে এই যে অভিজাতরা বিশেষ করে এই যে উচ্চ শ্রেণী মনে করতো না। কেন? বুর্জোয়া কারা? বুর্জোয়া হলো যারা ব্যবসায়ী। কেন মনে করতো না? এখন অভিজাতরা প্রশ্ন হইতে পারে, কারণ তারা ছিল কিন্তু নিম্ন শ্রেণী। জন্মগতভাবে কী ছিল? এই যে নিম্ন শ্রেণী ছিল বা শ্রমিক শ্রেণী ছিল। তারা কষ্ট করে, পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য করে ধনী অবস্থায় গেছে। তো এজন্য তারা মনে করে তারা তো গরিব, তারা আগে গরিব ছিল, এখন না ধনী হয়েছে। তো এজন্য যারা অভিজাত শ্রেণী আছে তারা এদেরকে উঁচু শ্রেণী ধরে না, তাদেরকে কি ধরে? নিম্ন শ্রেণীর মধ্যে গণ্য করে। বুঝতে পারছো? তো এখন বিষয়টা কি হয়, সে সময় যারা উঁচু শ্রেণী এরকম ছিল, তো তাদের উপর কি করতো? তাদের উপর মানে কর পরিমাণটা অনেক কম দিত, যদিও তাদের সম্পদ ছিল অনেক। এটা তো বোঝার জন্য বলছি, তাদের সম্পদ পরিমাণ যদি 95% হয়, তাদের কর দেওয়া লাগতো 5%। কিন্তু শ্রমিক শ্রেণী সম্পদের পরিমাণ কত? 5%, কিন্তু কর দেওয়া লাগতো কত? 95%। বিষয়টা বুঝতে পারছো? এত পরিমাণ দুইটার মধ্যে বৈষম্য, এই হলো বিষয়। তো এখন যখন এরকম এত পরিমাণ বৈষম্য থাকবে দুইটার মধ্যে, এই যে যারা উঁচু শ্রেণী এবং নিম্ন শ্রেণী, তো এই যে নিম্ন শ্রেণী যারা শ্রমিক শ্রেণী আছে তারা কি বিষয়টাকে মেনে নেবে? তারা এই জন্য কখনোই বিষয়টাকে মেনে নেয়নি। তারা কি করছিল? এই জন্য তারা এই যে ষোড়শী যে ছিল এর বিরুদ্ধাচরণ করা শুরু করে। কার? ষোড়শীর। তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। তো যখন এরকম নিম্ন শ্রেণী যারা মানুষ ছিল তারা ষোড়শীর বিরুদ্ধে আন্দোলন করলো, আন্দোলন করার জন্য রাস্তায় নামলো, তখন ষোড়শী বিষয়টা চিন্তার মধ্যে পড়ে গেল এবং পরবর্তীতে সে তখন কি করলো? বাস্তিল দুর্গ গড়ে তুললো। কেন বাস্তিল দুর্গ গড়ে তুললো? এবং এই বাস্তিল দুর্গ মূলত ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে। তো এখন প্রশ্ন হলো কেন বাস্তিল দুর্গ গঠন করলো? এই কারণেই যাতে এই যে যারা আন্দোলন করতেছিল বা তার বিরুদ্ধাচরণ করতেছিল এই ষোড়শী তাদেরকে নিয়ে এসে বাস্তিল দুর্গে টর্চার করত। তাদেরকে সেখানে এসে কি করত? তাদের এখানে টর্চার করত, তাদের এখানে নির্যাতন করত, যারা শ্রমিক বা নিম্ন শ্রেণীর ছিল। বুঝতে পারছো? এরপরে 2 নাম্বার আরেকটা কাজ করতো এই বাস্তিল দুর্গে, তারা এখানে মূলত অস্ত্রাগার বানাইছিল। এখানে বিভিন্ন ধরনের অস্ত্র টস্ত্র যা কিছু গোলা বারুদ যা আছে সব কিছু সংরক্ষণ করে রাখত। এরপরে পরবর্তীতে দেখা যায় এই যে ইউএসএ, যেটাকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বর্তমানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইউকে ইউনাইটেড কিংডম, যেটাকে তৎকালীন ব্রিটেন, বর্তমানে আমরা যুক্তরাজ্য নামে চিনি। তো সেই সময় দেখা যায় যে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্ব বলতে কীরকম? তখন এই যে মার্কিন যুক্তরাজ্য মানে ব্রিটেন, ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র এদের উপর আধিপত্য বিস্তার করেছিল। তার মানে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনের আন্ডারে ছিল। মানে তারাই এদেরকে নিয়ন্ত্রণ করত। কারা? এই যে ব্রিটেন যারা ছিল, এই ব্রিটেনরা কাদের? মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। যেমন আমরা ইংরেজদের অধীনে ছিলাম না, একইভাবে এই যে যুক্তরাষ্ট্র ব্রিটেনের অধীনে ছিল। আমরা জানি যে যুক্তরাজ্য যারা ছিল অর্থাৎ ব্রিটেন, এরা পুরো বিশ্বটাকে কী করছে? রাজত্ব করছে, বিশ্বটাকে শাসন করছে। তো ঠিক একইভাবে তাদেরকেও শাসন করছিল। এবং সেই সময় এই যে রাষ্ট্র যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সে কিন্তু ততটা শক্তিশালী ছিল না, এবং তার মধ্যে তার ওইখানে খুব একটা অর্থ পরিমাণ ছিল না। তো এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করার জন্য পরবর্তীতে তারা আন্দোলন শুরু করে, এবং এই আন্দোলন করতে গিয়ে তারা অনেকটা অর্থ সংকটে পড়ে। তো এর জন্য পরবর্তীতে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারা যে ষোড়শী আছে সেই ষোড়শীর কাছে আর্থিক সহায়তা করে, যে আমাদের কিছু সহায়তা দেন। তখন ষোড়শী তাদেরকে সহায়তা করে, এবং এতে
ষোড়শ লুইয়ের যে রাজ কোষাগার সেটা শূন্য হয়ে যায়, এবং শূন্য হয়ে যাওয়ার দরুন পরবর্তীতে সে কী করে, যারা ধনী শ্রেণী ছিল বা বুর্জোয়া ছিল তাদের উপর কর চাপায়, যে তারাও যেন করের পরিমাণটা একটু বেশি দেয়, যেহেতু তাদের রাজকোষাগার শূন্য, টাকা নাই, অর্থ নেই। কারণ অর্থ না থাকলে একটা দেশ চলবে না। তো এজন্য পরবর্তীতে দেখা যায় যারা বুর্জোয়া বা ধনী শ্রেণী ছিল তারা আবার এটা দিতে অস্বীকৃতি জানালো না, তারা দিয়ে দিল। কেন? কারণ তাদের সাথে রাজার লুইয়ের একটা ভালো সম্পর্ক ছিল, যার কারণে তারাও এটাতে অস্বীকৃতি জানায়নি। তো এরপর তারা তো দিল, মানে অর্থ যা ছিল সব কিছু কর দিল বেশি করে পরিমাণটা। তো দেওয়ার পরও তারা দেখা গেল যে তাদের কোষাগার অর্থপূর্ণ হলো না, তাদের কোষাগারটা খালিই থাকলো। তো লুই তখন পরবর্তীতে কী করলো, যারা বুর্জোয়া ছিল, যারা ব্যবসায়ী এক কথায়, তাদের কাছ থেকে ঋণ নেই। কথা কিন্তু খেয়াল রাখতে হবে, বুর্জোয়াদের কিন্তু উচ্চ শ্রেণীর মধ্যে ধরা হয়তো না, মাথায় রাখতে হবে। তাদেরকে কী কারণে নিম্ন শ্রেণী ধরা হয়তো, কারণ তারা আগে থেকে গরিব ছিল, এই কারণে তাদেরকে কিন্তু নিম্ন শ্রেণীর মনে করা হয়তো। যদিও তারা সবসময় উঠা বসা সবগুলো ধনীদের সাথেই ছিল, যেহেতু তারা সমাজে ভালো একটা অর্থ দিক থেকে শক্তিশালী ছিল এজন্য। তো পরবর্তীতে এই জন্য কী করে, লুই যেহেতু বুর্জোয়াদের কাছে ভালো টাকা ছিল, ব্যবসা বাণিজ্য তারা করতো, তাদের কাছ থেকে ঋণ নেই। তো বুর্জোয়ারা ঋণ দেয়, কারণ যেহেতু একটা ভালো সম্পর্ক আছে, অস্বীকৃতি জানায় না। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইউএসএ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আমরা বলি, সে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। এই জন্য আমরা দেখি যে পরবর্তীতে যে এখানে কিন্তু দুইটা বিষয় মনে রাখবা, যে ইউএসএ স্বাধীনতার ঘোষণা দেয় কিন্তু 1776 সালে, ঘোষণা দেয় 1776 সালে, কিন্তু স্বাধীনতা লাভ করে 1783 সালে। বুঝতে পারছো? তো পরবর্তীতে যে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল তারা স্বাধীনতা লাভ করলো। তো লাভ করার পর যারা বুর্জোয়া ছিল, তো তারা রাজাকে কী করছিল, লুইকে অর্থ দিছিল। তো এখন তারা কি করবে, সেই অর্থটা ফিরিয়ে নিবে কি না? অবশ্যই কিন্তু তারা সেই অর্থটা ফিরিয়ে নিবে। তো এই জন্য তারা তাদের কাছে গেল, সেই রাজার কাছে, এবং বলল যে আমাদের ঋণের যে টাকাটা দিয়েছিলাম সেটা ফেরত দেন। কিন্তু লুই তখন বলে যে কোষাগার তো খালি, টাকা নাই, আমি তোমাদের কিভাবে দেব? তখন বুর্জোয়ারা তাদের ঋণের সমপরিমাণ সম্পত্তি বুঝে নেওয়ার জন্য জোর করলো যে আমরা দিছি আপনাকে বিপদের সময়, এখন আপনি যদি এই কথা বলেন হবে? এভাবে বিভিন্নভাবে তাদের সাথে কথা কাটাকাটি একটু তোড়জোড় হয় আর কি, তাদের সাথে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, মানে একটা কথার মধ্যে একটা বিভিন্ন রাগ টাগ অভিমান দেখা যায়। তো পরবর্তীতে লুই তাদের এই কথার মধ্যে, যেহেতু সে রাজা, সে কি অন্য ধরনের কথা শুনে থাকবে না। এজন্য পরবর্তীতে লুই রেগে যায় অনেকটা, এবং তাদের তিরস্কার করে। কাদের তিরস্কার করে? এই যে ছিল বুর্জোয়ারা, যারা টাকা নিতে গেছিলো, তাদেরকে কি করে তিরস্কার করে। তো দেখো বিষয়টা, মনে করো আমি তোমাকে টাকা ধার দিলাম, এখন আমি তোমার কাছে টাকা চাইতে গেছি, এখন টাকা কিন্তু আমি তোমাকে ধার দিছি, এখন আমার টাকা আমি তোমার কাছে চাবো না? চাবো। এখন তুমি বরঞ্চ কী করতেছো, উল্টা তুমি বরঞ্চ আমাকে রাগ করতেছো, তিরস্কার করতেছো। তো আমি কি এটা মেনে নেব? তখন বলো। ঠিক একই ঘটনা এখানে ঘটছে। তখন বুর্জোয়ারাও সেই বিষয়টা কিন্তু মেনে নেয় নাই। তখন তারা কি করছে, তখন তারা শ্রমিক শ্রেণী যারা ছিল তাদের সাথে মিলিত হয়েছে। এখন প্রশ্ন হবে যে শ্রমিক শ্রেণীর সাথে তারা কেন মিলিত হইল? কারণ দেখো, শ্রমিক শ্রেণী কিন্তু বা নিম্ন শ্রেণীর যেটাকে আমরা বলি, তারা কিন্তু আগে থেকেই কিন্তু যে শ্রমিক শ্রেণী যারা ছিল তারা কিন্তু এই যে লুই যে ছিল, ষোড়শ লুই, তার বিরুদ্ধে চটেছিল। কেন? কারণ তাদেরকে কিন্তু অনেকটা নির্যাতন করা হতো, তাদেরকে স্বাধীন মতো থাকতে দিত না। তো যার কারণে তাদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল না। তো বুর্জোয়ারা তো তার সাথে একটা দ্বন্দ্ব লেগে গেল, এজন্য তখন বুর্জোয়ারা এদের সাথে মিলিত হইল, একসাথে হইল যে এই রাজাকে রাখবো না, এর পতন ঘটাইতে হবে। এভাবে তারা এক জায়গায় হইল। তো এরপরে দেখা যায় যে এর মাধ্যমে মূলত 1789 সালে 5 মে এই বিপ্লবটা মূলত শুরু হয়। এই বুর্জোয়া যারা ছিল এবং নিম্ন শ্রেণী যারা ছিল তারা মিলিত হয়ে মূলত এই যুদ্ধটা শুরু করে, এবং এই যুদ্ধটা পরবর্তীতে চলতে থাকে। এবং পরবর্তীতে শুরু হওয়ার পর আমরা দেখি যে মানুষজন যারা ছিল তারা বাস্তিল দুর্গ আক্রমণ করে 14 জুলাই 1789 সালে, এবং এটাকে ধ্বংস করে দেয়। এবং সেখানে আক্রমণ করার দরুন তাদের হাতে অনেক অস্ত্র চলে আসে। কেন? কারণ ওইখানে কি ছিল, বাস্তিল দুর্গে বলছিলাম ওইখানে অস্ত্র, গোলাবারুদ, জাগ সব কিছু ছিল। এরপরে সবগুলো মানুষের কাছে চলে যায়, তখন তারাও তো অনেকটা ভয় পেয়ে যায়। যারা রাজা ছিল, রাজার সৈন্য সব কিছু তারা মানুষের কাছে আত্মসমর্পণ করে ফেলে। এরপর 1793 সালে আমরা রোবোস্পিয়ার নামে একজন ব্যক্তি দেখতে পাই, যিনি জ্যাকোবিন দলের প্রধান ছিলেন, যেটি রাজার একটা দল, যে ষোড়শ লুইয়ের, তাকে বন্দি করা হয়
এবং 1794 সালে মূলত তাকে গিলোটিনের মাধ্যমে তার মাথা শিরচ্ছেদ করা হয়। গিলোটিন কীরকম যন্ত্র তোমাদের যদি একটু দেখাই, এরকম আছে, মনে করো যে এই যে এখানে এখানে একটা জায়গা আছে, এখানে মনে করো একটা মানুষের কি থাকবে, এভাবে মাথাটা এখানে থাকবে, বুঝছো? আর উপর থেকে এরকম একটা এখানে যেমন ইয়াগুলা কুড়াল আছে না, কুড়ালের মতো এরকম ইয়া থাকবে, এই যে এরকম এইটা তোমার এভাবে রশি দিয়ে নিচে লাগানো থাকবে, এটা ছেড়ে দিবে একবার, এইটা নামে মানুষটা এখানে মাথাটা এভাবে নোয়ানো থাকবে, তারপর একবারে মাথাটা একবারে আমাদের গলা আছে না, একবারে গলার মধ্যে পড়ে একবারে গলা আমাদের কেটে দুই ফাঁক হয়ে যাবে। এটাকে মূলত বলা হয় গিলোটিন। এই গিলোটিনের মাধ্যমে তার মাথা শিরচ্ছেদ করা হয়েছিল, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছিল এভাবে। এরপরও এই বিপ্লব মোটামুটি কিছুটা চলতেছিল, কারণ সে যেহেতু মারা গেছে, একটা রাজার যে অনুগামী ছিল, মারা যাওয়ার পরও তারপরও রাজার পক্ষে এই জ্যাকোবিন একটা বাহিনী ছিল, যে বাহিনীর কিছু সমর্থন কিন্তু ছিল, যেটা রাজার একটা মানে দল ছিল আর কি। তো এই কারণে পরবর্তীতে 1789 সালে যখন নেপোলিয়ান আসে, যেটাকে আমরা ফরাসির নাবিক বা ফরাসি বিপ্লবীর শিশু বলি, তিনি আসলে এই ক্ষমতায় মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং এর মাধ্যমে এই বিপ্লবের সমাপ্তি ঘটে। এবং পরবর্তীতে তিনি এসে ফ্রান্সে মূলত পুঁজিবাদী রাষ্ট্র সৃষ্টি করে, এবং এই বিপ্লবের মূলত যে শেষ হয় সেটা হলো 9 নভেম্বর 1799 সালে। বুঝতে পারছো? এই তথ্যগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এগুলো থেকে অনেকবার প্রশ্ন আসছে। তো আমি আবার বলে দিচ্ছি যে প্রশ্নগুলো কি কি। প্রথমে 1 নম্বর হলো ফরাসি বিপ্লব শুরু হয়েছিল কত সালে? 5 মে 1789, শেষ হলো 9 নভেম্বর 1799। এটা চলেছিল 10 বছর 6 মাস 4 দিন। স্লোগানটা কি? এটা অনেক ইম্পর্টেন্ট, স্লোগানটা অনেকবার আসছে। এই ফরাসি বিপ্লবের মূল স্লোগান কী ছিল? সেটা হলো সাম্য, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব বা মৈত্রী বলতে পারো, একই কথা, মৈত্রী ভ্রাতৃত্ব একই কথা। ফরাসি বিপ্লবের নায়ক হলো কে? জেজেক রুসো। এছাড়া অনেকগুলো গ্রন্থগুলো ছিল, সেই গ্রন্থগুলো একটু জানবা। বিভিন্ন ধরনের গ্রন্থগুলো যেগুলো ছিল, এই যেমন সোশ্যাল কন্ট্রাক্ট, এটা হলো কার? জেজেক রুসোর। এটা ফরাসি বিপ্লবে অনেক অনুপ্রেরণাতা দিয়েছিল। যেমন দ্য স্পিরিট অফ ল, এটা হলো মন্টেস্কু। এরকম বিভিন্ন ধরনের যে গ্রন্থগুলো, এগুলো একটু জানবা, এগুলো পরীক্ষায় অনেক আছে। এরপরে আমরা দেখতে পাই অবশেষে যে 110 বছর পর, অর্থাৎ 100 বছর পূর্তিতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে, ফ্রান্স যে ছিল সে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়। আমরা দেখি না মার্কিন যুক্তরাষ্ট্রে স্ট্যাচু অফ লিবার্টি, একটা বড় মূর্তি পাথরের দাঁড় করা আছে, সেটা মূলত ফ্রান্স দেয় যুক্তরাষ্ট্রকে। আর যুক্তরাষ্ট্র ফ্রান্সকে আবার দেয় এই যে 1889 সালে প্যারিসে নির্মাণ হয় আইফেল টাওয়ার, যেটা আবার যুক্তরাষ্ট্র ফ্রান্সকে দিয়েছিল উপহারস্বরূপ। বুঝতে পারছো? এভাবে কিন্তু তাদের বন্ধনটা দৃঢ় হয়েছিল। তো এই ছিল মূলত হলো আমাদের ফরাসি বিপ্লব। আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে ফরাসি বিপ্লব যে ঘটনাটা ছিল সেই পুরো ঘটনাটা একটা সামারি টেনে দেওয়ার। এর ভিতরে আরও অনেক কথা আছে, অনেক ইনফরমেশন আছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের এগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করব। তবে যারা জব ক্যান্ডিডেট বা এডমিশন ক্যান্ডিডেট আছো বা আছেন, তাদের জন্য মূলত এই তথ্যগুলো জানলে ওভারঅল হয়ে যায়, কারণ এগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে প্রশ্ন হয়, অত ডিটেলসে জানার দরকার নেই। কিন্তু যারা এইচএসসি ক্যান্ডিডেট, তাদের জন্য আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড দিব, সেগুলো আশা করি তোমরা দেখবা। দেখলে তোমাদের এই অধ্যায়ে পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসবে। তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।